এই যে স্যার স্যার আসছে। হ্যালো, হ্যাঁ স্যার আসছে। হ্যাঁ ছাত্রীরা শোনো, কি একটা সমস্যা, অনলাইনে হচ্ছে একটা সমস্যা। হ্যালো, এগুলো লিডিসও আছে, প্রথম তোমরা স্লাইডটা দেখতে পারতেছো? মুনিরা রেকর্ডিং হচ্ছে, আসসালামু আলাইকুম। মুনিরা রেকর্ডিং হচ্ছে। ব্যবস্থাপনা বিভাগের মেয়েরা, তোমাদের আজকে আমি ক্লাস করাবো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে। সরবরাহ শিকল ব্যবস্থাপনা, এর কোড নাম্বার হলো 24-2605। এর আমাদের আলোচনার বিষয় হলো শিক্ষক পরিস্থিতি। তো আমার এই পরিস্থিতি তোমাদের বলার দরকার নেই, স্লাইডে দেখে নাও। তারপর আসো অধ্যায়, চতুর্থ অধ্যায়, বন্টন প্রণালীর নকশাকরণ এবং ই ব্যবসার প্রয়োগ, ডিজাইনিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কস অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ই বিজনেস। বন্টন প্রণালী কি? এখন আসো, বন্টন প্রণালী কি? হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন চ্যানেল? বন্টন সাধারণত উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদকের নিকট থেকে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পণ্য পৌঁছানোর কাজে নিয়োজিত এবং এখন এভাবে কথা হতে তো সময় চলে যাচ্ছে। স্যার আসছে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমষ্টিকে বন্টন প্রণালী বলা হয়। বন্টন প্রণালী। স্যার আপনি মাঝখান থেকে পড়া স্টার্ট করলেন নাকি স্যার? জি স্যার আপনি পড়া কোন কিছুই বুঝতেছিলাম না, আপনি স্ক্রিনও দেখা যাচ্ছে না। এখন দেখা জি স্যার যাচ্ছে? এখন আসলো। এখন স্যার স্যার এখন শুধু ক্লিয়ার আপনাকে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার আপনাকে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, ব্যবস্থা করতেছি একটু একটু। মানে এতক্ষণ স্যার আপনি বলেই যাচ্ছিলেন কথা, আমরা কিছু শুনি স্যার না। আমরা কিছু শুনতেছিলাম না, কেটে 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 আসতেছিল। এই যে নেটে এখন স্ক্রিন দেখা যাচ্ছে? এখন কি স্ক্রিন দেখতে পারতেছো মেয়েরা? এখন স্ক্রিন শেয়ারিং হচ্ছে, কিছু আসে, লোডিং হচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে এখন? স্যার আবার কথা কেটে কেটে আসতেছে আপনাদের। এখন নেটের সমস্যা তো বাবা, সারা বাংলাদেশেই এখন নেটের সমস্যা তো এখানে। তোমরা স্ক্রিন দেখতে পারতেছো? জি স্যার আছে। না স্যার আছে, স্যার আরে আছে আছে। হ্যাঁ দেখো, না না স্যার স্ক্রিনে নাই। আবার দিচ্ছে, শেয়ার দিচ্ছে। আছে এখন? হ্যাঁ স্যার এখন স্যার দেখা এখন যাচ্ছে। এখন আপনার কথাও ক্লিয়ার হচ্ছে আর স্ক্রিনও দেখা যাচ্ছে থ্যাংক স্যার। ইউ। তাহলে বাবা একটু অল্পের মধ্যে তোমরা দেখো, আমরা সরবরাহ শিকল ব্যবস্থাপনার চতুর্থ অধ্যায় বন্টন প্রণালীর নকশাকরণ এবং ই ব্যবসায়ের প্রয়োগ নিয়ে আলোচনা করব। এখন বন্টন প্রণালী কি? সাধারণত বন্টন বলতে তোমরা অনার্স চতুর্থ বর্ষের মেয়েরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে ভাগ-বটোয়ারা হবে। তো এই আমাদের বন্টনটা কি? যেহেতু আমরা বিজনেস ডিসিপ্লিনের বা ব্যবসায় ডিসিপ্লিনের স্টুডেন্ট এবং টিচার, আমাদের বিষয়টা হলো এই ব্যবস্থাপনা বিভাগের সাধারণত ব্যবস্থাপনীয় কার্যক্রমগুলো উৎপাদন এবং উন্নয়নের সাথে জড়িত। উৎপাদকের নিকট থেকে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পণ্য পৌঁছানোর কাজে নিয়োজিত এবং পণ্যের মালিকানা হস্তান্তর সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমষ্টিকে বন্টন প্রণালী বলা হয়। আসলে পণ্য উৎপাদিত হয় ভোক্তার ভোগের জন্য, তাই উৎপাদিত পণ্য যতক্ষণ পর্যন্ত ভোক্তার নিকট না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত ভোক্তা অথবা উৎপাদক কোনো সুবিধা ভোগ করতে সেখান থেকে পারে না। এজন্য ভোক্তাদের হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্যই এই বন্টন প্রণালী বা বন্টন ব্যবস্থা। তাহলে আমরা সংক্ষেপে কথাকে এভাবে বলতে পারি এক কথায়, যে উৎপাদকের নিকট হইতে পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য যে প্রক্রিয়া বা কৌশল অবলম্বন করা হয় তা হলো বন্টন প্রণালী। মেয়েরা বুঝতে পেরেছো? এরপরে আসো, উৎপাদকের বন্টন প্রণালীর সহায়তা নিতে হয়। এ প্রসঙ্গে
বন্টন প্রণালীকে বাজারজাতকরণ প্রণালী হিসাবেও আখ্যায়িত করা হয়ে থাকে। বর্তমানে প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করে এই বন্টন প্রণালীর উপরে। বন্টন প্রণালী আলোচনা থেকে দেখা যায় প্রথমত বন্টন প্রণালী ভোক্তা এবং উৎপাদকের মধ্যে যোগসূত্র স্থাপন করে। এক্ষেত্রে উইলিয়াম জে সং বলেছেন, এ ডিস্ট্রিবিউশন চ্যানেল consists of the people and firms involved in the transfer of title to products as the product moves from producer to ultimate consumer or business user। অর্থাৎ পণ্য সামগ্রী উৎপাদন করে ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য উৎপাদক এবং ভোক্তাদের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তা হলো বন্টন প্রণালী। এরপর আসো দ্বিতীয়ত, পণ্যের মালিকানা হস্তান্তর করছে। দ্বিতীয় পর্যায়ে কি হয়, এই বন্টন প্রণালীর মাধ্যমে কি হয়, পণ্যের মালিকানা হস্তান্তর হয়। পণ্যের মালিকানা হস্তান্তর হয়। তৃতীয়ত, বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন প্রকার বন্টন প্রণালী ব্যবহৃত হতে পারে। চতুর্থত হলো বাজারজাতকরণ সকল উৎপাদনের উপর বন্টন প্রণালী প্রভাব বিস্তার করে থাকে। পঞ্চমত হলো বন্টন প্রণালী হলো কতগুলো মধ্যস্থ কারবারির সমাহার। বন্টন প্রণালীকে একটি মডেল দেখি না, স্লাইড দেখতে পারতেছ না? বন্টন প্রণালী যেমন উৎপাদক, মধ্যস্থতাকারী এবং ভোক্তা, এদের এই হিসাবে এদের একটা মডেল হিসাবে আখ্যায়িত করা হতে পারে। উৎপাদক, পাইকার, খুচরা কারবারি। না স্যার, কথা বোঝা যাচ্ছে না। তোমরা প্রথমত শোনো, যেহেতু নেটের সমস্যা করতেছে, তোমরা প্রথমত তোমরা আগে শুনতে হবে। নেটে চরম ভাবে সমস্যা সৃষ্টি করতেছে, যে আগে শোনো, পরে আমরা ইউটিউবেও আমার এই বক্তব্য তোমরা দেখতে পারবা। উৎপাদক, পাইকার, খুচরা কারবারি, ভোক্তার উল্লেখিত চিত্র অনুযায়ী উৎপাদক পণ্য উৎপাদন করে কার্যের মাধ্যমে। আরে না, আমার ইউটিউব চালাইতেছে। স্যার কি আবার আসলো? স্যার আইসা আবার চলে গেছে। এখন দেখতে পারতেছো? এখন দেখতে পাচ্ছ? না, এটা এখন 9টা পার্ট আছে, আরেকটা 2টা পার্ট আছে। মোট আমাদের 3টা খণ্ড করছে, 3টা খণ্ড। একটা হচ্ছে অ্যানসার, আরেকটা হচ্ছে সাজেশন, আরেকটা সাজেশন বের করছে কিছুদিন আগে। আরে এত বই! ওইটা আবার আলাদা টাকা দিয়ে কিনতে হয়। ওইটা আবার মনে হয় 180 টাকা নিচে, 200 টাকা হইছে, 180 টাকা দিয়ে আনছি। কেন এতগুলা কেন? কার কাছ থেকে নিছো এগুলো? কার কাছ থেকে, কে দিছে? স্যার লাইব্রেরিতে তো পাইছি। হ্যাঁ লাইব্রেরিতে স্যার, লাইব্রেরিতে। কোন কোন রাইটারের? স্যার ব্যতিক্রম সাজেশন স্যার, এটা ব্যতিক্রম সাজেশন। জি জি স্যার, এটার কথা স্যার আমি বাংলা বাজার থেকে নিছি। আরেকজন শোনো বাবারা, আজকে নেটে চরম সমস্যা করতেছে, তোমাদেরকে আমি ক্লাস সংক্ষেপে শেষ করব। আমাদের আজকে আলোচনার যে বিষয়টা ছিল এই বন্টন প্রণালী এবং ব্যবসার ক্ষেত্রে ই কমার্সের ব্যবহার, সেক্ষেত্রে আমি বন্টন প্রণালীর মধ্যে বন্টন কি এভাবে বলছি, উৎপাদক থেকে পণ্য সামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তা হলো বন্টন প্রণালী। বন্টন প্রণালীতে
সাধারণত উৎপাদক থেকে ভোক্তার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করা হয়। বন্টন প্রণালী যে ব্যবসায়ী এই বন্টন প্রক্রিয়া যত সহজতর করতে পারবে সে ব্যবসায়ী তার ব্যবসায়ী ক্ষেত্রে এবং উৎপাদন এর ক্ষেত্রে অগ্রসর হতে পারবে। এবং যদি পণ্য সামগ্রী উৎপাদন করা হয় এবং ভোক্তাদের কাছে পৌঁছাতে না পারে তাহলে সে উৎপাদন সফলভাবে তার কাজ সমাধান করতে পারে না। উৎপাদিত পণ্য সামগ্রী কোনো অবস্থাতেই গুদামজাতকরণ করে রাখার জন্য উৎপাদন করা হয় না, মূলত প্রকৃত ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য করা হয়। প্রকৃত ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য উৎপাদনের কাঁচামাল থেকে শুরু করে পণ্যকে শ্রমযন্ত্র বিনিয়োগের মাধ্যমে বহুপযোগী করে ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেইটাই ব্যবস্থাপনার সরবরাহ শিকল বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এবং এই সাপ্লাই চেইনের দ্বারাই পণ্য সামগ্রী কাঁচামাল থেকে পরিপূর্ণ ভোগ্যপণ্য করে ভোক্তাদের কাছে দেওয়া হয়ে থাকে। এইটাই হলো বন্টন প্রণালীর মূল থিম। এবং আমার স্লাইড গুলো তোমরা যদি দেখে নাও এখানে এর পরিপূর্ণতা আরো পাবা। এখন আসি, এখন আরেকটা বিষয় দেখো, যেহেতু নেটে খুবই সমস্যা করতেছে আজকে। এখন বন্টন নেটওয়ার্ক কি? বন্টন প্রণালীর পর আমাদের দরকার এখন বন্টন নেটওয়ার্ক। বন্টন নেটওয়ার্ক হলো এমন এক ধরনের নেটওয়ার্ক ব্যবসা যেখানে পণ্য যে সেবা সামগ্রী উৎপত্তি স্থল হতে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর জন্য মানুষ, যানবাহন, গুদাম ইত্যাদির সমন্বিত ব্যবসাকে বন্টন নেটওয়ার্ক বলে। অর্থাৎ যার মাধ্যমে যেই পক্ষের সাথে জড়িত তার সাথে সম্পর্কিত হলো নেটওয়ার্ক গুলা। অ্যান্থনি অ্যাশডন বলছেন এটা এমন একটা নেটওয়ার্ক যার মাধ্যমে বন্টন প্রক্রিয়া সম্পাদিত হয়। এটা এমন একটা চ্যানেল হতে পারে যা পণ্য বা সেবাকে খুচরা কারবারি বা পাইকারি কারবারির কাছে পৌঁছিয়ে দেয়। তাহলে এখন বন্টন নেটওয়ার্ক গেল। বন্টন নেটওয়ার্ক সম্পর্কে আমি পরিশেষে এভাবে উপস্থাপন করেছি যে বন্টন নেটওয়ার্ক বলতে পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে চূড়ান্ত ব্যবহারকারীর মধ্যে অবস্থার বিভিন্ন মাধ্যমগুলোর সমন্বিত প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। তারপর আমরা আসো বন্টন নেটওয়ার্ক ডিজাইন কি? বন্টন নেটওয়ার্ক ডিজাইন, বন্টন নেটওয়ার্ক ডিজাইন বলতে পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে চূড়ান্ত ব্যবহারকারীর নিকট কিভাবে পৌঁছাবে তার একটা নকশাকরণকে বোঝায়। বন্টন নেটওয়ার্ক ডিজাইন হলো বন্টন নেটওয়ার্ক ডিজাইনে পণ্য বা সেবা উৎপাদনকারী থেকে চূড়ান্ত ব্যবহারকারীর নিকট কিভাবে পৌঁছানো হবে তার একটা নকশাকরণকে বোঝায়। বন্টন নেটওয়ার্ক ডিজাইনের মাধ্যমে জানা যায় উৎপাদিত পণ্য সামগ্রী কি কি চ্যানেল ব্যবহার করে বা কেমন বন্টন প্রণালী ব্যবহার করে প্রকৃত ভোক্তাদের নিকট পৌঁছাবে। এরপর আসো, এ নিয়ে কোনো মেয়ের কথা কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝছি। তারপর এরপর আসো, এতে করে প্রতিষ্ঠান সহজে ভোক্তার নিকট পণ্য বা সেবা পৌঁছে দিতে পারে। আর ডিজাইন করা থাকায় বন্টন প্রণালী ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। পরিশেষে বলা যায় সাপ্লাই চেইনে পণ্য বা সেবা সরবরাহকারীর স্তর থেকে ক্রেতার স্তরে নেওয়া বা মজুত করার জন্য গৃহীত পদক্ষেপকে একটি নকশা আকারে প্রকাশ করাকে বন্টন নেটওয়ার্ক বা বন্টন ডিজাইন বলা হয়। বন্টন নেটওয়ার্ক বা বন্টন ডিজাইন বলা হয়। এখন আসো বন্টন নেটওয়ার্ক নকশার পরিবর্তনে সরবরাহকারী শিকলের খরচের প্রভাব কিভাবে হয়, এর উপরে খরচ কিভাবে প্রভাব বিস্তার করে তার একটা বর্ণনা। বন্টন নেটওয়ার্ক নকশা পরিবর্তনে সরবরাহ শিকলের খরচে যে 6টি উপাদান বিদ্যমান তা হলো মজুত পণ্য, তারপর আসো মজুত পণ্য, পরিবহন, তারপর আসো সুযোগ সুবিধা মোকাবেলা, তথ্য বা সম্পদ সরবরাহ। এখানে এখন দেখো মজুত পণ্য কি? মজুত পণ্য হলো উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য মধ্যস্থতা কারবারির কাছে যতক্ষণ পর্যন্ত সংরক্ষিত থাকে বা উৎপাদকের কাছে যতক্ষণ সংরক্ষিত থাকে তা হলো মজুত পণ্যের আসে। এরপর আসে পরিবহন। পরিবহন দ্বারা ব্যবসায়ের স্থানগত প্রতিবন্ধকতা দূর হয়।
পরিবহন ব্যবস্থার মাধ্যমে এক উৎপাদক স্থান থেকে ভোক্তাদের কাছে পর্যন্ত পণ্য সামগ্রী সহজে পৌঁছিয়ে দেওয়া যায়। তারপর হলো সুযোগ সুবিধা মোকাবেলা। সুযোগ সুবিধা স্যার একটা তো কম আছে। হ্যাঁ 6টা উপাদান না 5টা আছে তো স্যার। পাঁচটা পেয়েছো এখানে। আরেকটা হবে হলো মূল্য। মূল্য স্যার মূল্য 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 তোমরা একটু লিখে নাও, আমার এখানে স্লাইড করতে গিয়ে হয়ে গেছে। সুযোগ 6 নম্বর হবে মূল্য। লিখে নিছো মেয়েরা? মূল্য। তারপর আসো সুযোগ সুবিধা ও মোকাবেলা। সাধারণ অর্থে সুযোগ সুবিধা বলতে প্রতিষ্ঠান কর্তৃক একজন সম্ভাব্য গ্রাহককে পণ্য বা সেবা ক্রয়ের সময় তাকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, অর্থাৎ সে তাকে যতটা তার চাহিদা অনুযায়ী যোগান দিতে গিয়ে সেই চাহিদা এবং যোগানের ভারসাম্য রক্ষা করতে তাকে যতটা অতিরিক্ত সুবিধা প্রদান করা যায় সেটা সুযোগ সুবিধা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তথ্য পণ্য সম্পর্কে সর্ব অবস্থায় তথ্য পরিপূর্ণভাবে থাকতে হবে, যে পণ্যের উৎপাদনের ডেট, তারপর ওই পণ্যের মান কতদিন থাকবে সেটা, এবং পণ্যটা বিএসটি কর্তৃক অনুমোদিত কিনা বিভিন্ন বিষয় সেখানে উল্লেখ থাকতে হবে। আর এখন এই বর্তমান বিশ্বায়নের যুগে পণ্যের তথ্যের উপরই ভিত্তি করে গ্রাহকদের আকৃষ্ট করা সম্ভব হয়। যে প্রকৃত তথ্য এবং প্রকৃত মান যদি ভালো হয় তাহলে সেই পণ্য বাজারে সমুদ্রিত বেশি হয়, এমনকি সে পণ্য একসময় বাজারে লিডিং পয়েন্টেও চলে যেতে পারে। তারপর সম্পদের সরবরাহ। সম্পদ সরবরাহ হলো এই ব্যবস্থাপনার সরবরাহ শিকলের ক্ষেত্রে অন্যতম একটা উপাদান। যতক্ষণে তুমি সম্পদের সরবরাহ ঠিক না রাখতে পারবা, অর্থাৎ তোমার কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পণ্য উৎপাদন পর্যন্ত যে যে স্থানে যেভাবে তার কাঁচামালের যোগান দিতে হয় এবং বাজারের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে হয়, প্রত্যেকটা একটার সাথে আঙ্গাঙ্গিক ভাবে জড়িত। এই জন্য কাঁচামাল থেকে শুরু করে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য উপযুক্ত সময় উপযুক্ত সম্পদের সরবরাহ করতে হবে। তারপর আসো মূল্য। মূল্য হলো এমন একটা বিষয় যে পণ্যের চাহিদা এবং চাহিদার সাথে মূল্যের একটা সামঞ্জস্য থাকতে হবে। যদি মূল্য সাধারণ গ্রাহকদের বা ভোক্তাদের ক্রয় সীমার মধ্যে না থাকে তাহলে ওই পণ্য আস্তে আস্তে হয়তো দেখা যেতে পারে যদি একই মানের পণ্য যদি অন্য কোনো ব্র্যান্ডের পাওয়া যায় তখন তার প্রতি গ্রাহকরা আকৃষ্ট হয়ে যায়। এজন্য পণ্যের বাজার সৃষ্টি করতে হলে, ভোক্তাদের আকৃষ্ট করতে হলে সচেতনভাবে মূল্য নির্ধারণ করতে হয়, এবং মূল্য এই সরবরাহ শিকলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আজকে এই নেটের যে সমস্যা, এই নেটের সমস্যার জন্য তোমাদের প্রথম থেকেই অনেক সমস্যা হয়েছে, তবে আমি তোমাদের এই সরবরাহ শিকলের বন্টন ব্যবস্থার এবং ই কমার্সের ক্ষেত্রে আজকে এতটুকু আলোচনা করব। বন্টন কি, বন্টন প্রণালী কি, বন্টন নেটওয়ার্ক কি, বন্টন নেটওয়ার্কের ডিজাইন কি, বন্টন নেটওয়ার্ক ডিজাইনের যদি পরিবর্তন করা হয় সেক্ষেত্রে কি কি প্রভাব বিস্তার করতে পারে এগুলো পড়া থাকবে। এবং আমরা গত ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম প্রত্যেক ক্লাসের উপরই একটা অ্যাসাইনমেন্ট হবে, অর্থাৎ ফরমেটিভ অ্যাসাইনমেন্ট, যে তোমাদের থেকে আমরা প্রশ্নের উত্তর নিতে চাচ্ছি বা নিয়ে নেব, এরকম একটা পর্ব প্রত্যেক হিসেবে থাকবে। আর আমরা অ্যাসাইনমেন্ট হিসাবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তোমাদেরকে ডিক্লেয়ার দেবো কত তারিখ থেকে কত তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট গুলো কোন টিচার কোন কোর্স টিচার কিভাবে নেবে তা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই কথা তোমাদের মনে আছে সব মেয়েদের? জি স্যার। যদি মনে থাকে আজকে তোমরা এখানে এই আমার এই ক্লাসের উপরে উপস্থিত কেউ বলতে পারো যে বন্টন কি? আমি যে আলোচনা করলাম না নেটে আমাদের সব খেয়ে দিয়েছে, বন্টন কি? এক কথা আমি এরকম বলছিলাম, বন্টন হলো উৎপাদক
উৎপাদনকারী উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তা হলো বন্টন প্রক্রিয়া। বন্টন প্রণালী। বন্টন প্রক্রিয়া। বন্টন নেটওয়ার্ক কি? বন্টনের নেটওয়ার্ক কি কেউ বলতে পারো মেয়েরা? এইটাই কিন্তু পরীক্ষা, যারা উত্তর দিবা আমি কিন্তু এদের উপর একটা করে রাখবো প্রত্যেক ক্লাসে। স্যার বন্টন নেটওয়ার্ক হলো এমন এক ধরনের নেটওয়ার্কের ব্যবসা যেখানে পণ্য যে সামগ্রী মানে মানুষ যানবাহনের গুদাম ইত্যাদি ব্যবসা করাকে নেটওয়ার্ক বন্টন নেটওয়ার্ক। অর্থাৎ এটার সংক্ষেপে সাধারণ অর্থে এভাবে বলতে পারো, বন্টন প্রক্রিয়ার সাথে যেই পক্ষ সমূহ সংশ্লিষ্ট তাদের মধ্যে যোগসূত্র স্থাপনই হলো বন্টন নেটওয়ার্ক। ঠিক আছে? জি স্যার। এখন মেয়েরা বলতে পারো বন্টন নেটওয়ার্ক ডিজাইনটা কি? বন্টন ডিজাইন হচ্ছিল যে চূড়ান্ত ব্যবহারকারীকে নিকটে পণ্য বা সেবা পৌঁছে নকশা আকারে বুঝানোকে বন্টন ডিজাইন। অর্থাৎ এটাকে তুমি বলতে পারো যে চূড়ান্ত ভোক্তাদেরকে উৎপাদন থেকে চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য যেই পক্ষসমূহ থাকে তাদের মধ্যে যে একটা নকশা বা চিত্রায়িত করা হয়। নকশা আমাদের কাছে অপ্রচলিত একটা শব্দ, বা নকশা বা চিত্র বা কাঠামো নির্ধারণ করা হয়, তা হলো বন্টন প্রক্রিয়া ডিজাইনকরণ। ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের এই অধ্যায়, এই চতুর্থ অধ্যায় বন্টন প্রণালী এবং ই কমার্স, এটা তোমাদের পড়া থাকবে। আগামী ক্লাসে আমি ই কমার্সের উপর আলোচনা করব ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। তোমরা যে যেখানে আসো ভালো থাকো, সুস্থ থাকো এবং লেখাপড়া। স্যার আমাদের রোল নাম্বারটা একটু নিয়ে নেন। আমাদের রোল নাম্বারটা নিয়ে নিতেন। রোল নাম্বার যাদের এখানে জ্যোতির রোল এখানে উল্লেখ আছে 16, 26, 64, এরকম সব মেয়েরা একটু রোল এরকম করো। বলো এখন রোল। স্যার আমাদেরও তো রোল নাম্বার পাশে দেওয়া আছে। আমাদের রোলও দেওয়া আছে 16, 26, 4। চেক করে বলো স্যার 16, 26, 16, 26, 10 এরকম বলো। 8, 64, 16, 26, 15। স্যার আমারটা 10। 16, 26 আমি স্যার আমার 10, 10, 15, 64, হ্যাঁ স্যার 47, হ্যাঁ স্যার 97, হ্যাঁ তারপর স্যার 57, তারপর 47, হ্যাঁ ঠিক আছে 57, হ্যাঁ স্যার 97, হ্যাঁ তারপর 70, জি স্যার 47, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ বলো, অনেক উপস্থিত আছো আরো উপস্থিতি সংখ্যা বাড়াতে হবে। 11 জন আছি। হ্যাঁ আরো উপস্থিতি স্যার এটাই ছিল আজকে হাইস্ট। আরো উপস্থিতি বাড়াতে হবে। কিন্তু আমি আজকে খুবই দুঃখিত যে নেটওয়ার্ক সমস্যার জন্য আমার মন মতো তোমাদের সাথে আলোচনা করতে পারলাম না। মানে আরো উপস্থিতি বাড়াতে হবে। আর আমি আমাদের বর্তমান কলেজের যে চেয়ারম্যান, সাবেক শিক্ষা সচিব জনাব নজরুল ইসলাম খান, ওই স্যারকে তোমাদের গ্রুপে একসময় অ্যাড করাই দেবো কথা বলার জন্য। তোমরা তা মন খুলে তার সাথে কথা বলবা। উনি কিন্তু তোমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখে, তোমাদেরকে কিভাবে ট্রেনিং এর আওতায় আনা যায়, তোমরা যাতে এখান থেকে পাশ করে কর্মমুখী যোগদান করতে পারো, তোমাদের নিয়ে তিনি নানান ধরনের স্বপ্ন দেখতেছে। আমি আশা করি তোমরা যদি কখনো তার সাথে সংযোগ হতে পারো, মানে বিনীতভাবে তোমাদের সুবিধা অসুবিধা গুলোর কথা বলবে যে স্যার আমাদের নেটওয়ার্কে এই সমস্যা, এগুলো করতে এরকম। স্যার আমরা যদি কর্মমুখী কোনো ট্রেনিং পাই, আমরা যাতে এই ভর্তি ইয়ারে পাশ করার পর কোনো কর্মস্থলে যোগদান করতে পারি, এরকম সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করবে বিনয়ের সহিত। ঠিক আছে? হ্যালো স্যার 47 রুলটা নিয়েছেন? নিয়েছি। এখন তোমরা একটা জিনিস করো, একটু যারা বেতন না দিছো, তোমাদের নিগার সুলতানা আপা মনে হয় যতটুক পারো 20 তারিখের মধ্যে বেতন দিয়ে ওনাকে শিওর করবা যে এই রোলের বেতন দিচ্ছি। জি স্যার। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ ভবিষ্যৎ দেখা হবে। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কেউ আসো লাইনে?